আমার স্নেহের ছাত্রছাত্রীরা, আমি তোমাদের প্রদীপ স্যার বিদ্যাসাগর স্টাডি সেন্টারের ইউটিউব এবং ফেসবুক চ্যানেলে আরও একবার তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আমি চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি তোমাদেরকে যেই পেজটি কমপ্লিট করে দেবো সেই পেজটি হলো জিওগ্রাফির এসি 159। তোমরা এই পেজটি কমপ্লিট করে নাও, আমি তোমাদেরকে প্রত্যেকটি পেজ কমপ্লিট করে দেব। টেস্ট পেপারের এই এবিটির টেস্ট পেপারের কোশ্চেনগুলো রীতিমতো যথেষ্ট স্ট্যান্ডার্ড কোশ্চেন। যত টেস্ট পেপার রয়েছে এখনও পর্যন্ত এই কোশ্চেন পেপারটা আমি দেখে যথেষ্ট ভালো লেগেছে এবং যথেষ্ট কঠিন, এবং যদি টেক্সট বই না পড়ো তাহলে কিন্তু কোশ্চেনের উত্তর দেওয়া অসম্ভব। শুধু একটা টেস্ট পেপারের দেখে যেটা বুঝলাম যে একটা টেক্সট বই নয়, অনেকগুলো টেক্সট বই রীতিমতো পড়তে হবে। যাই হোক, কথা না বাড়িয়ে তোমাদেরকে আমি এই পেজটি কমপ্লিট করে দিচ্ছি, তোমরা দেখে নাও। প্রথমেই ছিল একের দাগে, প্যানজিয়ার ভাঙন শুরু হয় ড্যাশ যুগে। এটির উত্তর হবে কার্বনিফেরাস। এরপরে দেখো দুইয়ের দাগে রয়েছে ভুল ঠিক নির্বাচন করো। এর একের দাগে ছিল ইউরেশিয়া দক্ষিণ থেকে উত্তরে সঞ্চারিত হয়েছিল, এটা ঠিক। এরপরে দেখো উত্তর ও দক্ষিণ আমেরিকা পশ্চিম দিকে সঞ্চারিত হয়েছিল, এটাও ঠিক। তারপরে দেখো অস্ট্রেলিয়া দক্ষিণ দিকে সরে যায়, এটা ভুল, কারণ অস্ট্রেলিয়ার উত্তর পূর্ব দিকে সরে গিয়েছিল। তারপর দেখো উপদ্বীপীয় ভারত নিরক্ষরেখার দক্ষিণে সরে যায়, এটাও ভুল, কারণ উপদ্বীপীয় ভারত এটাও উত্তর পূর্ব দিকে সরেছে। তাই বিকল্প হচ্ছে এর অপশানটি ঠিক হবে, অর্থাৎ 1, 2 ঠিক এবং 3, 4 ভুল। তারপর দেখো পরের প্রশ্ন ছিল শৈলক্ষে বৃষ্টিপাতের ক্ষেত্রে পর্বতের অনুবাদ ঢালে যে মেঘের সৃষ্টি হয় সেটি হবে স্ট্যাটাস। এরপরে দেখো 4এর দাগে ছিল শুষ্ক তাপ বিযুক্ত উষ্ণতা হ্রাস হার, অর্থাৎ ড্রাই অ্যাডাবেটিক ল্যাপস রেট হলো, খুব স্ট্যান্ডার্ড একটা কোশ্চেন। এটা অরিজিনালি হয় 9.6 ডিগ্রি সেলসিয়াস পার কিলোমিটার। যেহেতু এটা 9.6 নেই, তোমরা 10 ডিগ্রি সেলসিয়াস পার 1000 মিটার বা কিলোমিটার এই উত্তরটা তোমরা করতে পারো। এরপর দেখো 5এর দাগের কোশ্চেন ছিল নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করো। এখানে বিবৃতি এতে দিয়েছে দুটি বিপরীতধর্মী বায়ুপুঞ্জ পরস্পর মিলিত হয়ে নাতিশীতোষ্ণ ঘূর্ণ বৃষ্টিপাত ঘটায়। আর কারণ দিয়েছে এই বৃষ্টিপাতে বায়ুমণ্ডলে উষ্ণতা, বায়ুর ঘনত্ব ও বায়ুপ্রবাহের দিকের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে। তাই সি এর অপশানটি ঠিক হবে, অর্থাৎ দুটি বিবৃতি সঠিক এবং আর বিবৃতিটি এ বিবৃতির সঠিক ব্যাখ্যা। এরপর দেখো রয়েছে 6এর দাগের কোশ্চেন, বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম শব্দটি প্রথম ব্যবহার করেন ভৌগোলিক টান্সলে। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, বাস্তুতন্ত্র কথাটি ব্যবহার করেছিলেন টান্সলে। আর এর সঙ্গে তোমরা দেখে রাখবে বাস্তুবিদ্যা বা ইকোলজি শব্দটি কে প্রথম ব্যবহার করেছিল, সেটি হলো আর্নেস্ট হেকেল। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপর দেখো হিমবাহের তলদেশে সঞ্চিত গ্রাবরেখাকে কি বলে, এটি হবে তলদেশে যদি সঞ্চিত হয় তখন তাকে বলে ভূমি গাবরেখা, আর এক প্রান্তে হলে প্রান্ত গাবরেখা, পাশে হলে পার্শ্ব গাবরেখা। ঠিক আছে, এটা একটু দেখে। তারপরে দেখো 8এর দাগের কোশ্চেন ছিল স্তম্ভ 1-এর সঙ্গে স্তম্ভ 2 মেলাও। এটা দেখো হলোকাস্ট, এটি হবে 2-এরটা, অর্থাৎ চুনাপাথর যুক্ত অঞ্চল। তারপর দেখো এভাপোরাইট কাস্ট, এটি হবে 4-এরটা। তারপর দেখো ছদ্ম কাস্ট, এটি হবে 1-এরটা, এবং তারপরে রয়েছে দেখো নিভাল কাস্ট, এটি হবে তোমার 3-এরটা, অর্থাৎ সি এর অপশানটি সঠিক হবে। তারপর দেখো 9এর দাগে রয়েছে সমুদ্রের জলে ভাসমান বৃহৎ বরফের স্তূপকে কি বলে, হিমশৈল। তারপর রয়েছে দেখো পৃথিবীর সর্বাপেক্ষা বিস্তৃত গুহা কোনটি, এটা সি এর অপশান ম্যামথ হবে। তারপর দেখো উপকূল থেকে মহীসোপনের দিকে পরস্পর সঞ্চিত স্থলবিধৌত অজৈব পদার্থগুলি হলো, এটি হবে এর অপশানটি নুড়ি, বালি, নীলকাদা এবং লাল কাদা। তারপর দেখো 12 কোশ্চেনটা রয়েছে, এটা ছবি দিয়েছে, এটির সর্বোচ্চ দেখবে উৎপাদক, তারপরে নিম্ন স্তরের খাদক, তারপর হচ্ছে যে এখানে যে অপশানটি রয়েছে সর্বোচ্চ স্তরের খাদক, অর্থাৎ ডি এর অপশানটি সঠিক হবে। তারপর দেখো 13 দাগের কোশ্চেনে একটা ছবি দিয়েছে, এটা কিসের ছবি সেটা শনাক্তকরণ করতে বলছে, এটা হবে টার্ন। তারপর দেখো 14 দাগের কোশ্চেন ছিল খাদ্য শৃঙ্খলের ক্ষেত্রে কোন বাক্যটি সঠিক, এটি হবে একটি পুষ্টি স্তর থেকে অপর একটি পুষ্টি স্তরে শক্তির 10% প্রভাব ঘটে। তোমরা পড়েছো যে লিন্ডেম্যানের 10% সূত্র, যেটা লিন্ডেম্যান 1942 সালে প্রবর্তন করেছিলেন,
10% শক্তি মানে দেহ গঠনের কাজে লাগে আর বাকি পার্সেন্ট শক্তির অপচয় ঘটে, সেটাই এটা। তাই এটা বিয়ের অপশানটি সঠিক। জলাশয়ের উপর জমে থাকা কুয়াশাকে কুহেলিকা বা মিস্ট বলে, কিন্তু এখানে যেহেতু কুহেলিকা মিস্ট দুটোই দেওয়া আছে তাই তোমরা কুহেলিকা করতে পারো। এরপর দেখো রোড সাইড হ্যামলেট কথাটি কে প্রথম ব্যবহার করেছিল, এই কোশ্চেনটা আমি খুঁজে পাইনি, পেলে তোমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দেবো। তারপর দেখো 17 দাগের কোশ্চেনটা রয়েছে, কোনো দেশের শূন্য জনসংখ্যা বৃদ্ধি ঘটে তখন যখন হচ্ছে যে সিয়ের অপশানটি সঠিক হবে, অর্থাৎ জন্মহার মৃত্যু হার সমান হবে এবং অন্তর্মুখী পরিব্রাজন এবং বহির্মুখী পরিব্রাজন দুটোই সমান হবে। তারপর দেখো ভারতের সবুজ বিপ্লবের ফলশ্রুতি কোন ধরনের পরিব্রাজন সৃষ্টি করেছে, এটি হবে গ্রাম থেকে শহরে। তারপর দেখো 19 দাগে রয়েছে, দেখো পলিস হবে নগর, মিলিয়ন সিটি হবে মহানগর, মেট্রোপলিস হবে মাদার সিটি এবং নেক্রোপলিস হবে মিতের শহর। এখানে অপশানটা দেখো ডি এর অপশানটা ঠিক হবে। ঠিক আছে, একটু দেখে নেব, মোটামুটি এটা অরিজিনাল উত্তর এটাই কিন্তু। এরপরে দেখো উমল্যান্ড কথাটি প্রথম ব্যবহার করেছিলেন কোন ভৌগোলিক, এটি হবে আন্দ্রে আলিক্স। সালটা তোমরা মনে রাখবে 1914, অর্থাৎ এর অপশানটি সঠিক। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, টেক্সট বই ভালো করে না পড়লে, শুধু একটা টেক্সট বই না 2-3টে টেক্সট বই ভালো করে পড়তে হবে, তাহলেই কিন্তু এই কোশ্চেনগুলো করা সম্ভব। কারণ যা দেখলাম টেক্সট বই খুঁটিয়ে পড়তে হবে, কোনো সাজেস্টিভ কোশ্চেন করলে কিন্তু তোমরা সমস্যায় পড়ে যেতে পারো। তারপরে দেখো পরের প্রশ্ন ছিল, সবুজ গ্রামের অর্থনৈতিক কার্যাবলী মূলত বিভিন্ন বনজ সম্পদ সংগ্রহের উপর নির্ভর করে গড়ে ওঠে, অর্থাৎ বি এর অপশানটি সঠিক। তারপর দেখো গ্লোবাল সিটি ইন্ডেক্স 2021 অনুসারে প্রথম থেকে চতুর্থ ক্রম অনুসারে শহরগুলিকে সাজাও, এটা হবে এর অপশানটি সঠিক, নিউ ইয়র্ক, তারপর লন্ডন, টোকিও, তারপর প্যারিস। তারপর দেখো 23 দাগের কোশ্চেনটি রয়েছে, কোনো দেশের জন্মহার ও মৃত্যুহারের পার্থক্যকে কী বলে, এটি হবে স্বাভাবিক বৃদ্ধি। তারপর রয়েছে দেখো মেগালোপলিস শব্দটি প্রথম কে ব্যবহার করেন, এটি হবে গটম্যান। এরপর রয়েছে দেখো 25 দাগের কোশ্চেনটি, জনঘনত্ব একটি যে ধরনের ধারণা, এটি হবে পরিমাণগত ধারণা। তারপরে দেখো 26 দাগের কোশ্চেন রয়েছে, ভারতের বৈদেশিক বাণিজ্য সংগঠিত হয় যে পরিবহনের মাধ্যমের দ্বারা। দেখো যে কোনো দেশের বৈদেশিক বাণিজ্য প্রধানত জলপথের মাধ্যমে সংগঠিত হয়, তাই এখানে জলপথ পরিবহনটা নেই, তোমরা সি এর অপশানটি পরিবহন শুধু লেখা আছে, এটা প্রিন্টিং মিস্টেক হবে হয়তো, তাই জলপথ পরিবহন করবে। এরপর দেখো লেখা আছে 27 দাগে, নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করো। তার প্রথমে বিবৃতি দিয়েছে দেখো রেলপথকে ভারতের জীবনরেখা বলা হয়। তার কারণ দিয়েছে দেখো দূরবর্তী স্থানে এক স্থান থেকে অনেক পণ্য যাত্রী পরিবহন করার একমাত্র রেলপথের দ্বারাই সম্ভব। এটা তোমরা উত্তরটা হবে সি এর অপশানে ঠিক, দুটি বিবৃতি সঠিক এবং আর বিবৃতিটি এ বিবৃতির সঠিক ব্যাখ্যা। এরপর দেওয়া আছে দেখো 28 দাগের কোশ্চেনটা, ভারতের স্বর্ণতন্তু কাকে বলা হয়, এটি হবে পাট। তারপর দেখো 29 দাগের কোশ্চেনটি রয়েছে, ভারতের সর্বনিম্ন জনঘনত্বযুক্ত কেন্দ্রশাসিত অঞ্চল হলো আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। তারপর দেখো 30 দাগের কোশ্চেনটা ছিল, বাম দিকের সঙ্গে ডান দিক বা কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মেলাও। এটা হচ্ছে দেখো যে ভারতের সর্বনিম্ন জনসংখ্যা বিশিষ্ট রাজ্য হলো সিকিম। তারপর ভারতের সর্বনিম্ন সাক্ষরতাযুক্ত রাজ্য হলো বিহার। তার ভারতের সর্বনিম্ন লিঙ্গ অনুপাতযুক্ত রাজ্য হলো হরিয়ানা এবং ভারতের সর্বনিম্ন জনঘনত্বযুক্ত রাজ্য হলো অরুণাচল প্রদেশ, অর্থাৎ বি এর অপশানটি সঠিক হবে। এরপর দেখো সাক্ষরতার হার অনুসারে ভারতের রাজ্যগুলিকে বড় থেকে ছোট ক্রম অনুসারে সাজাও, এটি সি এর অপশানটি সঠিক হবে, অর্থাৎ কেরল, তারপর হবে মিজোরাম, তারপর গোয়া, তারপর ত্রিপুরা। তারপর দেখো 32 দাগের কোশ্চেনটি ছিল, শস্য প্রগড়তা প্রকাশের সূত্রটি কি, এটি সি এর অপশানটি হবে, অর্থাৎ মোট চাষের জমি ডিভাইডেড বাই নিট বীজ বপনযোগ্য জমি ইন্টু 100। 33 দাগের কোশ্চেনটা রয়েছে দেখো মিল্কম্যান অব ইন্ডিয়া কাকে বলা হয়, এটির উত্তর হবে ডক্টর ভার্গিস কুরিয়েন, অর্থাৎ বি এর অপশানটি সঠিক। এরপর তোমরা অনুচ্ছেদটি পড়বে, পড়ে 34 কোশ্চেনটি তোমরা করতে পারবে। এখানে লেখা আছে দেখো মেক ইন ইন্ডিয়া কোন মন্ত্রকের অধীনস্থ, এটির উত্তর হবে বি এর অপশানটি সঠিক, বাণিজ্য এবং শিল্প মন্ত্রক। এবং এই পেজের লাস্ট প্রশ্ন ছিল, গোলাপি বিপ্লবের জনক কাকে বলা হয়, এটির উত্তর হবে ডক্টর হীরালাল চৌধুরী। তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখেছো, তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং চেষ্টা করবে এই ভিডিওটি তোমাদের বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করতে। অনেক পড়াশোনার মাঝে থেকেও অনেক কষ্ট করে তোমাদেরকে এই পেজগুলো কমপ্লিট করে দিচ্ছি। যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পেজটিকে ফলো করবে। আমি তোমাদেরকে সমস্ত পেজগুলো কমপ্লিট করে দেব। বিদ্যাসাগর স্টাডি সেন্টারের সঙ্গে জুড়ে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই।